সংসদ জহর সরকার এবং আমি আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু কথা বলেছেন। আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার জবাব দিয়েছেন এবং বক্তব্য জানিয়েছেন। সেগুলি হচ্ছে মূল বক্তব্য, তার অতিরিক্ত কোনো পুনরাবৃত্তি আমরা চাইছি না, কিন্তু দলের তরফে আমরা কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি। এক, যেটা বলা হয় যে সাংবাদিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী, বা ওগুলো তো শোনা যায় না, কারণ এই ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনোদিন সাংবাদিক বৈঠক করেননি, কোনো প্রশ্নের মুখোমুখি হননি, কোনো প্রশ্নের জবাব দেননি। এবং এই যে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক বা কোনো প্রশাসনিক বৈঠক, এখানে বাকিদের কোনো কথা বলার অবকাশ থাকছে না। মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী এবং আরও কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী আজকে বৈঠকের নামে সম্পূর্ণ একতরফা অপপ্রচারের মঞ্চ হিসেবে বৈঠকটিকে অপব্যবহার করেছেন। কারণ তিনি মূল প্রশ্নগুলি থেকে সরে গিয়েছেন। কোভিড সংক্রান্ত যে আলোচনা ছিল তার নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে, রাজ্যের ঘাড়ে চাপাবার জন্য, দায় এড়াবার জন্য তিনি অন্যায়ভাবে এবং বিকৃতভাবে পেট্রোল ডিজেল তার প্রসঙ্গ টেনেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করেছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটা কথা বলতে চাই। অমানবিক এই সরকার, তার কারণ এই কোভিডের পরেও সমানে পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার দাম বেড়ে চলেছে। এই যে প্রায় ৯৮,০০০ কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে কেন্দ্রের কাছে, তার ব্রেকআপটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই টাকাটা কার বকেয়া? এই টাকাটা কোচবিহারের রাজবংশীদের টাকা, পুরুলিয়ার কুর্মীদের টাকা, সাধারণ মানুষের টাকা, বাংলার মানুষের টাকা। সেগুলোকে তারা দিচ্ছেন না। মতুয়া ভাই বোনেদের টাকা উন্নয়ন করা যেত। ফলে ৯৮,০০০ কোটি টাকা এটা তারা কোনো অবস্থায় বকেয়া দিচ্ছেন না। আমরা পরিষ্কার বলছি, ওনারা দাম বাড়াচ্ছেন, মানুষের ওপর বোঝা চাপাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা কমাচ্ছে। কীরকম? বামফ্রন্ট সরকারের ছেড়ে যাওয়া বিপুল টাকার বোঝা, ঋণ মাথায় নিয়ে আমরা সরকারে এসেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উপর কোনো চাপ বাড়াননি। এবার দেখুন, কেন্দ্রীয় সরকার দাম বাড়াচ্ছে, ইভেন হাইওয়েতে টোল ট্যাক্স পর্যন্ত দ্বিগুণ করে দিয়েছে। অথচ যখন পরিবহন শিল্পের উপর চাপ আসছে, সেই জন্য রাজ্য সরকার ৪০০ কোটি টাকার রোড ট্যাক্স কিন্তু মকুব করেছে। অর্থাৎ ওনারা বাড়াচ্ছেন আর রাজ্য কমাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে ব্লেম গেমটা করছেন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে বলছি, রাজ্যের সম্পূর্ণ বকেয়া অর্থ, যেটা ন্যায্যত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার পায়, ৯৮,০০০ কোটি টাকা, এটা যদি মিটিয়ে দেয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার আগামী ৫ বছর পেট্রোল এবং ডিজেলের উপর কোনো কর নেবে না। রাজ্যের শাসক দলের তরফ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা বাংলার মানুষকে পরিষ্কার বলছি, কোন কোন খাতে এই বকেয়া, এটা যেমন আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, পাশাপাশি এও জানাচ্ছি
যে এই টাকাটা যদি কেন্দ্রীয় সরকার আমাদের দিয়ে দেয় সরকারকে, আগামী 5 বছর রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর কোনো ট্যাক্স নেবে না। তারা টাকা বকেয়া রাখছেন আর আমাদের বলছেন কমান। আর বিজেপি শাসিত রাজ্যগুলো, বন্ধু রাজ্যগুলো, তাদের আপনারা প্রাপ্য টাকা দিচ্ছেন, প্রাপ্যের থেকেও বেশি টাকা দিচ্ছেন। এটা বরদাস্ত করা সম্ভব নয়। তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিহার বা এরকম কোনো কোনো রাজ্যে তো পেট্রোল বা জ্বালানি তেলের দাম বাংলার থেকে বেশি হয়ে আছে। আমরা খুব নির্দিষ্টভাবে বলছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে দামের কাঠামো, তাতে পেট্রোলে পশ্চিমবঙ্গের থেকে 25% বেশি ট্যাক্স কেন্দ্রীয় সরকার নিচ্ছে পেট্রোলে। আর ডিজেলে পশ্চিমবঙ্গ সরকার যে ট্যাক্স নেয় তার তুলনায় প্রায় 54% ট্যাক্স বেশি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার মানুষকে বিভ্রান্ত করতে বলেছে রাজ্য কমা। কেন কমা? তুমি আগে কমিয়ে সমান আনো, তুমি আগে কমিয়ে সমান করো। রাজ্য সরকার যে ট্যাক্স, কেন্দ্রীয় সরকার সেটা কমা, সমান করুন, তারপর তো ছাড়ের কথা আসবে। রাজ্য সরকার তো ইতিমধ্যেই লিটার পিছু 1 টাকা করে দিয়ে যাচ্ছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে 14 সালের ক্ষমতায় আসার পর থেকে এই 2021 পর্যন্ত পেট্রোল এবং ডিজেল খাতে মোদী সরকার যে বিপুল টাকা তুলেছে, 17,31,242 কোটি টাকা। এবং এই বিপুল টাকা, এটা একটা অমানবিকভাবে তোলা হয়েছে এবং ঘুরিয়ে এটা চাপিয়ে দেওয়া হয়েছে দেশের মানুষের উপর, রাজ্যের মানুষের উপর। ফলে এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করছি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ এই দাম অবিলম্বে কমানো উচিত। 30শে এপ্রিল তৃণমূল ছাত্র পরিষদ এই মূল্য বৃদ্ধি কমানোর দাবিতে, রোধের দাবিতে, মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে এবং রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে মিছিল করবে। এবং আমরা পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারকে বলছি, নরেন্দ্র মোদীজিকে বলছি, মুখ্যমন্ত্রীদের বৈঠকের নামে একতরফা অপপ্রচারের রাজনীতিটা বন্ধ করুন। বিকৃত প্রচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, একতরফা কথা বলেছেন। রাজ্যের পাওনা প্রায় 98,000 কোটি টাকা, তার ডিটেল আমাদের কাছে রয়েছে। মাননীয় সাংসদ আপনারা চাইলে ডিটেল আরও দিয়ে দেবেন এবং পরে যদি আপনারা চান আমরা সেটা আপনাদের কাছে পাঠিয়েও দেবো কোন খাতে কত টাকা বাকি। তৃণমূল কংগ্রেস বলছে আমাদের প্রাপ্য টাকা রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার দিয়ে দিন। আগামী 5 বছর তৃণমূল কংগ্রেসের সরকার পেট্রোল এবং ডিজেলের উপর রাজ্যে কোনো কর নেবে না। আমি মিস্টার সরকারকে অনুরোধ করব বলার। আমার গলা শুনতে পারবে? পুনরের মতন তো গলা নিয়ে আমার, হ্যাঁ। আচ্ছা, আমি কয়েকটি তথ্যর কথা বলবো এবং তথ্য ভিত্তিটাও বলে দিচ্ছি। কোন কোন কাগজে কবে কবে কী বেরিয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি। প্রথম হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। আমরা ইচ্ছে করেই খবর কাগজের মিডিয়ার তথ্য নিচ্ছি, কেন সরকার কিছুতেই তথ্য পার করতে চায় না। আমি 4টি প্রশ্ন যে চায় তাকে দিয়ে দিতে পারি। পার্লামেন্টারি প্রশ্ন, রাজ্যসভার প্রশ্ন আমরা করেছিলাম, আমি করেছিলাম। 4টে প্রশ্নটা একটার জবাব দেয়। অতএব জবাব না দিলে আমাদের তথ্যগুলো জোগাড় করতে হবে ইকোনমিক ইউনিটসের থেকে, যারা মিডিয়া হাউসের সাথে জড়িয়ে আছে। এনিওয়ে, প্রথম তথ্য হলো যে ফিনান্সিয়াল ইয়ার 20-21 এর আগের বছরটা, আমরা তো 21-22টা সবে পার করলাম। 20-21-এ মোদী সরকার 3.7 লাখ করোড় তুলেছে শুধু পেট্রোল থেকে। 3.7, 3,70,000 কোটি। এই 3,70,000 কোটি কতখানি বুঝতে গেলে দেখতে হবে যে কোনো একটি রাজ্যের
আয় বা তার রেভিনিউ 1,00,000 কোটির কাছাকাছি হয় খুব চেষ্টা করলে, আর সেখানে 3,70,000 কোটি টাকা শুধু তুলেছে একটি বছরে। 21-22-এর হিসেব দেয়নি বলে আমরা বলতে পারছি না, কিন্তু আমার নিজের ধারণা 4,30,000 কোটি টাকা তুলেছে, যা লাস্ট ক্যালকুলেশন অনুযায়ী 4,30,000 কোটি টাকার কমে নয়। আমি কেন সেটাও পরে বলছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে একটি আরটিআইয়ের প্রশ্নের উত্তরে তারা ন্যাশনাল হেরাল্ডে ছাপিয়েছে। আরটিআই প্রশ্নের উত্তরে তারা বলেছে যে 3 বছরে, এর আগের 3টে বছরে তারা 5,79,000 কোটি টাকা তুলেছে, প্রায় 6,00,000 কোটি টাকা শুধু পেট্রোল আর ডিজেলের ট্যাক্স অ্যান্ড সেস থেকে তুলেছে। আমাদের বক্তব্য, পেট্রোল অ্যান্ড ডিজেলকে একটা মুনাফার সোর্সে তৈরি করেছে, পরিণত করেছে। ইনকাম ট্যাক্সে যেই সরকার বড় কর্পোরেট হাউসকে যারা ছাড় দিল, যারা দিয়েছে প্রায় 1,70,000 কোটি টাকা ছাড় দিয়েছে সেপ্টেম্বর 2020-তে করোনার সময়, টপ ইন্ডাস্ট্রিয়াল হাউসদের দিয়েছে 1,60,000-70,000 কোটি টাকা ছাড় দিয়ে তারা বলেছে তারা নাকি ইন্ডাস্ট্রি আনবে। আমরা সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করেছি যে কটা ইন্ডাস্ট্রি এনেছে আর কত টাকা ছাড় হয়েছে। ওরা ছাড়টাকে সম্পূর্ণভাবে উত্তর না দিয়ে বলছে ইন্ডাস্ট্রি এরকম বোতাম টিপে হয় না, এই টাইপের উত্তর। এগুলো সব কটার জবাব যে চাইবে আমি তাকে কাউকে একজন সেন্ট্রালি হোয়াটসঅ্যাপ করে দিতে পারি, ওরা যা বলেছে। যাই হোক, কারণ মুদ্রা কথা হচ্ছে যেখানে রেভিনিউ ফ্রন্টে তারা ছাড় দিয়ে দিচ্ছে, বড়লোকদের ছাড় দিচ্ছে, সেখানে 5,79,000 কোটি টাকা, 5,79,000 crores তারা 3 বছরে তুলেছে। তাদের কি মুখে তারা বলে যে তোমরা 5,000 কোটি টাকা ছেড়ে দাও? আচ্ছা, এবার উনি তো আজকে যেটা করলেন, উনি ধরে ধরে বিরোধী শাসিত রাজ্যগুলোকে তুলেছেন। আপনারা মানচিত্রটা দেখলেই বুঝবেন যে প্রত্যেকটি বিরোধী শাসিত অঞ্চলকে তুলেছে, রাজ্যকে তুলেছে। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম এই জাস্ট কদিন আগেকার যে হিসেবটি বার করেছে, তাতে আমি রাজ্য ধরে ধরে বলে যাচ্ছি। একটু ইংরেজিতে এই পার্ট, হ্যাঁ, just 1 minute. Now, Mr. Modi is telling us to reduce taxes, reduce state taxes and charges on petrol and diesel. Whereas, as I mentioned, he himself has raised 5,79,000 crores, 5.7 lakh crores in the last 3 years. We don't have the accounts for the financial year that has just ended. So let us get into the rates of taxes available in the states. He has pointedly accused that Maharashtra, Kerala, West Bengal, etc. Now let me give you the example. Gujarat has a cumulative tax of 44.5 paisa per litre. Gujarat has rupees 44.5 rupees per litre. Karnataka, which is also a BJP ruled state, has 48 rupees 10 paisa. Now remember, this 44 and 48 includes the central component. আমরা ধরে নিচ্ছি সেন্ট্রাল কম্পোনেন্টটা কনস্ট্যান্ট, তার উপরে চাপিয়ে তারা 44 এবং 48 নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার 48 নিচ্ছে। এর মধ্যে রাজনীতি আনার কি আছে? যার রাজ্যে, যেই রাজ্যের, সেখানে দেখা যাচ্ছে যে ওদের শাসিত রাজ্য তো তারা করে যাচ্ছে। ইউপিতে তারা 45 টাকা নিচ্ছে, 45 টাকা নিচ্ছে। তো এমন একটা বৈষম্য বা এমন একটা ডিফারেন্স দাঁড় করাবার চেষ্টা করছে যেটা অনেকখানি কাল্পনিক। 2 টাকা 3 টাকার হলে ডিফারেন্স। কিন্তু উনি যেটা কুণালবাবু বললেন, উনি করোনার মিটিংকে একটা একতরফা মন কি বাতে পরিণত করলেন। একতরফা ভাবলেন সবাই যেন রেডিও শ্রোতা, মন কি বাতে তিনি পরিণত করলেন। অন্যদের বোতাম অফ করে দিলেন, বলার বোতাম অফ করে দিয়ে তিনি একতরফা করোনার থেকে সরে গিয়ে এই টপিকে চলে এলেন। এইটাই বক্তব্য। আর আমি শুধু এখানে ওনাকে সাপোর্ট করতে চাইছি এই জন্যে যে দেখাচ্ছি যে কতখানি তারা মুনাফা ড্র করছে, হাউ মাচ অফ প্রফিটিয়ারিং।
The next point is that if you look into the account statements of all the oil companies, they are making considerable amount of profits. Number two, if you get into the annual reports of all the major oil companies, they are out to sell BPCL. You will see that a lot of money is being spent under corporate social responsibility, which is going specifically into projects desired by the Prime Minister from the statue of Sardar Patel downwards. See, these distortions are taking place on a daily basis, this profiteering. কিন্তু যেটার মধ্যে সবচেয়ে বেশি মৌলিক সমস্যাটা বোঝাতে পারছি না ভদ্রলোকের ডিমনিটাইজেশনের মতন, আমি সরকার থাকাকালীনও বোঝাতে পারিনি। যদি একজন লোক গাড়ি না চালাতে পারে তার পাশে বসে আর কতক্ষণ মাথায় হাত দিয়ে কাজ করা যায়? যে ডিজেলের উপর যে মুহূর্তে আপনি খরচ বাড়াচ্ছেন, 1 টাকা 2 টাকা 3 টাকা যেটা বাড়াচ্ছেন, সেটা আমাদের গিয়ে ওটাকে ক্যাসকেডিং রেটে, ক্রমাগত রেটে সবজি, লঙ্কা, লেবুর ওপর গিয়ে পড়ছে। পরিবার নেই তো, বাজার করেনি তো, বুঝবে থেকে। এখন এই দিজ আর সাম অফ দি সাপ্লিমেন্টারি ডেটা আমি দিচ্ছি, আর আমি আপনাদের একটি তথ্য দিয়ে রাখছি যেটা কাজে দিতে পারে। সেটা হলো যে সেটা হচ্ছে যে 1 সেকেন্ড আমি দিচ্ছি, 8 লক্ষ। ওরা কদিন ধরে বলে যাচ্ছে আমাদের নাকি পুরনো ট্যাক্স বন্ড ফেরত দিতে হচ্ছে, পুরনো ট্যাক্স বন্ড, পুরনো আমলে ট্যাক্স বন্ড ফেরত দিতে হচ্ছে। হাউসে নির্মলা সীতারামন আমাদের দিকে আঙুল দেখিয়ে বললেন আপনাদের, আমি প্রথমে বললাম আমাদের কোনো আমল ছিল না, আমাদের আমল বলবেন না, সবার দিকে তাকিয়ে উনি বললেন আমার ট্যাক্স বন্ড ফেরত দিতে হচ্ছে। বলার পরে আমরা ঘেঁটে দেখলাম যে উনি নিজে পেয়েছেন যেখান থেকে 43 লক্ষ কোটি টাকা ড্র করেছেন, সেখানে উনি পে করেছেন 1,34,000 বাই ওয়ে অফ ট্যাক্স বন্ড। এটা জাস্ট আরেকটি তথ্য। আর লাস্টে যেটা সবচেয়ে চিন্তার ব্যাপার, যেখানে পেট্রোলের দাম, ক্রুড অয়েলের দাম এত বাড়লো, গত বছর কোনো সংযম ব্যবহার না করে গত বছর কিন্তু আরও ইম্পোর্ট বেড়েছে আমাদের। কতখানি বেড়েছে সেই তথ্যটা আমি দিয়ে দিচ্ছি যদি কারোর লাগে। এর আগের বছর, মানে যেটা আমাদের 21 শেষ হয়েছিল মার্চে, সেখানে আমরা $62 বিলিয়ন অয়েল ইম্পোর্ট করেছিলাম, $62 বিলিয়ন। অঙ্ক করে দেখবেন, তখনকার হিসেবে 65 বোধহয় টাকা ছিল। আর এবছর আমরা করেছি $119 বিলিয়ন। তার মধ্যে কিছুখানি হয়েছে পেট্রোলের, ক্রুডের হঠাৎ দাম বাড়াতে, কিছুখানি হয়েছে তার ডলারের রেটে আমরা আমাদের ধস নামাতে। কিন্তু সব মিলিয়ে যেখানে আমার ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, সেখানে উই হ্যাভ স্পেন্ড $119 বিলিয়ন। ওনাকে যেটা বোঝানোর দরকার সেটা হচ্ছে যে আপনি যেখানেই ধরুন, আচ্ছা এখন আপনি বলতে পারেন যে ওনারও তো টাকার দরকার, 20,000 কোটি টাকা খরচ করছে রাজপথকে আবার করে নতুন করে রং করার জন্য। নাম দিয়েছে সেন্ট্রাল ভিস্টা প্ল্যান। আর বেশ দিব্যি নর্থ ব্লক সাউথ ব্লক আছে, আমরা কাজ করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। উনি নতুন করে মোদি ভবন, মোদি ব্লক 1, মোদি ব্লক 2 বানাবার জন্যে 20,000 কোটি টাকা ফালতু খরচ করছেন। এই যে এদিক ওদিক টাকা খরচ করা, বুলেট ট্রেন যেগুলোকে আমরা লাক্সারি বলি, তার পেছনে যে টাকা খরচ করা, সেই টাকা যদি ডিজেল থেকে উসুল করে, তবে ডিজেলের ইম্প্যাক্টটা গিয়ে পড়বে আমাদের সবজির ওপরে, আমাদের বাজারের ওপরে। এইটা বোঝানো মুশকিল, এটা আমরা বুঝে উঠতে পারবো। কোনাল্টোর বা ওরা যদি বুঝে উঠতে পারে, আমরা কিছুতে বুঝে উঠতে পারছি না। আমার এখানে বক্তব্য, আপনারা যা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ফিনান্সিয়াল ইয়ার এবছর ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং 2022 তার এইটার রেভিনিউটার হিসেবটা পাইনি। তার কত খরচ করছে, ইম্পোর্ট আমরা পেয়েছি, আমি বললাম না $119 বিলিয়ন, সেটা পেয়েছি। কিন্তু ওরা কত ট্যাক্স তুলেছে, যতক্ষণ না কেউ RTI করে লেগে থাকছে কয়েকজন, তার আগে বেরোবে না, কিছুতেই বলতে চায় না। আরেকটি বিষয় যাদের লাগবে আমরা পরে দিয়ে দেবো, বাংলার প্রতি কেন্দ্রের যে দ্বিমাতৃসুলভ আচরণ, সেটা তো এখন ক্রমশ প্রতিহিংসাপরায়ণ আচরণ, বৈষম্যের চরমে পরিণত হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়ার পর এই যে
98,000 কোটি টাকা যেটা বকেয়া, আমরা কিন্তু একেবারে স্কিম ধরে ধরে কোন স্কিমে কত টাকা বকেয়া প্রাপ্য সেটা কিন্তু আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি। এই নয় যে আমরা কোনো রকম শব্দের জাগলারি করছি। ফলে আমি পুরো তালিকাটা এই মুহূর্তে কোনো আপনাদের যদি লাগে আমি দু একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কিন্তু বাকিটা আপনারা চাইলে আমি ওখানে আপনাদের জানিয়ে দেবো। ধরা যাক সমগ্র শিক্ষা মিশন, সেখানে 15,864,84 টাকা বকেয়া, মানে এইভাবে আর কি। এইভাবে আস্তে 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 প্রত্যেকটি স্কিম ধরে ধরে বাংলা কিন্তু জানিয়ে দিয়েছে আমার 98,000 কোটি টাকা তুমি দিচ্ছ না, তুমি বিজেপি শাসিত রাজ্যগুলিকে দিচ্ছ, তুমি তোমার পছন্দের রাজ্যের পাওনা সব দিচ্ছ, বাড়তি দিচ্ছ। এবার তুমি করোনার মিটিংয়ে এসে একতরফা রাজনীতি করে বলছো যে তোমরা কমাও, তুমি আগে বকেয়া দাও। তৃণমূল কংগ্রেস বলছে যদি 98,000 কোটি টাকা বকেয়া দিয়ে দেয়, আগামী পাঁচটা বছর পেট্রোল এবং ডিজেলের উপর পশ্চিমবঙ্গ সরকার কোনো কর নেবে না। যেটা ন্যায্যত পাওনা সেটা উনি রোড মানে ওই টোল ট্যাক্স বাড়াচ্ছেন, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ট্যাক্স কমাচ্ছে, পরিবহনের উপর মকুব করছে। ফলে সাধারণ মানুষের উপর এই যে চাপটা বাড়িয়ে দিচ্ছেন। এবং আজকে যেটা উনি করলেন, উনি একটা কুৎসিত রাজনীতি করেছেন। বৈঠকের নাম, এটা কোনো বৈঠক না। জওহরবাবু যেটা বলছেন একদম ঠিক। উনি একটা নতুন ফরম্যাটে মন কি বাত বলেছেন, যেখানে বাকিদের মুখ দেখানো হয়েছে, কথা বলেছেন শুধু একা। এবং উনি অপদার্থতার দায়ভার অবিজেপি রাজ্যগুলির ঘাড়ে চাপিয়ে দিতে, মানুষকে বিভ্রান্ত করতে আজকের এই বৈঠকের মঞ্চটিকে অপব্যবহার করেছে। এই বিষয়ে আমাদের এইটুকু। ওকে, হ্যাঁ কি বলো? একটা রাজনৈতিক চর্চা বা চর্চা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী যাকে সিবিআই ডেকেছিল তার দুর্ঘটনাকে কেন্দ্র, যে সিবিআই ডেকেছিল তার তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন, এটা নিয়ে একটা চর্চা চলছে। এটা নিয়ে কি বলবেন? একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় কয়েকজন মানুষ মারা গিয়েছেন, তাই নিয়ে যারা এই ধরনের কুৎসিত রাজনৈতিক অপপ্রচার, কুৎসা বা চর্চার চেষ্টা করে, এটা সম্পূর্ণ দুঃখজনক। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা এবং তাতে প্রাণ গিয়েছে। যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবং এই ধরনের চর্চা রুচিবিরুদ্ধ, যাদের রাজনীতিতে পায়ের তলায় মাটি নেই, মানুষের সঙ্গে সম্পর্ক নেই, অমানবিক সস্তা রাজনীতি যারা করেন, একমাত্র তারাই এ নিয়ে কথা বলতে পারে। আরে দুদিন আগে বলছিলেন রাজ্যের বিজেপি নেতারা হচ্ছে অপদার্থ, অযোগ্য, এইসব বলছিলেন। আগে নিজের দল ঠিক করুন, তারপর বড়দের ব্যাপারে নাক গলাবেন। উনি আসলে কোনো না কোনোভাবে প্রচারে ভেসে থাকতে চান, না হলে এত একটা মর্মান্তিক দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, সেটা নিয়ে এই ধরনের রাজনীতি আমার মনে হয় এটা খুব স্বাস্থ্যকর ব্যাপার নয়। দেখুন, রাজ্যপাল গোটা বিষয়টা সৌজন্য শালীনতার বাইরে নিয়ে গিয়েছেন। একজন ভোটে জিতেছেন বিধায়ক, নির্বাচন কমিশন, কেন্দ্রের নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে, তিনি শপথ নেবেন না, রাজ্যপাল কেন আটকাচ্ছেন? আসলে বাবুল সুপ্রিয় তিনি বিজেপির সাংসদ ছিলেন, এখন কেন্দ্রের শাসক দল সিটিং এমপি মাঝপথে মুখের ওপর ইস্তফা ছুঁড়ে দিয়ে তিনি চলে এসেছেন। আসানসোলে 3 লাখ ভোটে মুখে ঝামা ঘষা হয়েছে বিজেপির, বালিগঞ্জে জামানত জব্দ হয়েছে। তো বিজেপির মধ্যে তো একটা গায়ের জ্বালা, প্রতিহিংসা কাজ করছে। তো বিজেপির এজেন্ট রাজ্যপাল, তিনি সেই করতে গিয়ে হ্যারাসমেন্ট করেছেন। রাজ্যপাল সাংবিধানিকভাবে অত্যন্ত সম্মানজনক পদ, তিনি সেই সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছেন। তিনি কেন, অন্য কি জিজ্ঞাসা করেছেন, তার এখতিয়ারে পড়েন কি পড়ে না আমরা বলতে পারবো না, কিন্তু যে কোনো কারণেই হোক দেখিয়ে একজন বিধায়কের শপথ আটকাচ্ছেন, এটা
একটা প্রহসনে পরিণত করছেন গোটা সিস্টেমটাকে তিনি। বেসুরো হচ্ছেন অর্জুন সিং এবার, বা তিনি বলছেন যে ইউথ মিনিস্টারকে চিঠি লিখছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না। আমি অর্জুন সিং কি বলেছেন না বলেছেন তার মধ্যে আমি বিস্তারিত ঢুকবো না। কেন বলেছেন, আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, উৎসাহী বিজেপি, হতাশ বিজেপি, আমি এর মধ্যে ঢুকছি না। আমি শুধু এইটুকু বলছি, বিজেপির একজন সাংসদ যখন বলেন যে কেন্দ্রীয় সরকার বাংলার কাজ করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই সেটা হওয়া উচিত, তাহলে ধরে নিতে হবে বিজেপিটা ব্রাত্য এবং বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই একমাত্র ঠিকানা। আপনি কি অর্জুন সিং বাবুর সাথে তৃণমূলের সঙ্গে কি ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করছেন? আমি এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনি কি অর্জুন বাবুকে স্বাগত জানাবেন? এ নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। আমি শুধু দেখতে পাচ্ছি বিজেপির সাংসদরাও অনুভব করছেন যে বাংলার স্বার্থে কেন্দ্রীয় সরকার কাজ করে না এবং বাংলার স্বার্থে কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরব হতে হয়। এই উপলব্ধিটা, বিলম্বিত বোধোদয়টা অনেক মানুষের মধ্যে হচ্ছে, সেরকম আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। অর্জুন সিং এটাও বলেছেন যে যদি এই জুট নিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে ব্যারাকপুর তার নিজের কনস্টিটিউয়েন্সিও ক্ষতিগ্রস্ত হবে। সরাসরি এই মন্তব্য করেছেন অর্জুন সিং। আমি যতদূর জানি লোকসভা নির্বাচনে একটি দল ওই কেন্দ্রে জিতেছিল ব্যারাকপুরের মতো জায়গায়, এবং বিধানসভা নির্বাচনে সেখানকার মানুষ তাদের আগের ভুল বুঝতে পেরে পুরোদস্তুর তৃণমূলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। ফলে অনেকের বিলম্বিত বোধোদয়ের পেছনে এলাকার মানুষের রায় এবং ধস নামার কোনোরকম অনুভূতি সেখানে বাড়তি উদ্দীপনা জাগাচ্ছে কিনা সেটা তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু দেখতে পাচ্ছি যে বিজেপির সাংসদরা বলছেন বিজেপি বাংলার স্বার্থে করছে না, এই দাবিটা পূরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। এইটা হচ্ছে তাদের উপলব্ধি। এটা কি কোনো ইঙ্গিত দিতে চাইছেন তিনি? আমি বলতে পারছি না। Sir, after Jahangirpuri, after bulldozer drive in Jahangirpuri, there will be many more such drives in Delhi. What would you say? Pardon, please? After the Jahangirpuri bulldozer drive in Delhi, many more such drives will take place. So, what would you say on that? जहांगीरपुर में तो जो हुआ है पूरा बुरा हुआ है, तो ठीक नहीं हुआ है। वो तो डेमोक्रेसी नहीं है। सुप्रीम कोर्ट का जो ऑब्जर्वेशन था वो तो वायोलेट करके वो ऐसा किया था, वो तो डेमोक्रेसी को खत्म करने नहीं हुआ पर। বলছি রূপসরী ঘোষ, পায়েল, যারা বিজেপি বিধানসভাতে প্রার্থীও ছিলেন, তাদেরকে সিনেমা আষাঢ়ে গল্প, সেখানে বিভিন্ন ডায়লগে হনুমান, সীতা এই শব্দগুলো রয়েছে। সেখানে সিজিএমসি আপত্তি জানাচ্ছে, তারা বলছে শব্দগুলো ব্যবহার করা যাবে না। সিনেমাতেও কি আস্তে আস্তে বৈদিকীকরণ আনার চেষ্টা করা? দেখুন, আপনি যে শব্দ দুটি বললেন সেই শব্দ দুটিতে কোনো আপত্তির কারণ তো দেখতেই পাচ্ছি না, কিন্তু সেই শব্দ দুটি কোন প্রেক্ষিতে ব্যবহার হয়েছে বা তার আগের শব্দ প্রয়োগ কী ছিল, পরের শব্দ প্রয়োগ, পূর্ণাঙ্গ বাক্য, সেটা না জেনে পুরো কোনো একটা উপসংহারমূলক মন্তব্য করাটা সমীচীন হবে না। তাই তো দাদা? प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्टेट गवर्नमेंट्स को कहा है कि वो टैक्स कम करे, पेट्रोल और डीजल की कीमतों पर जा नहीं। आपको थोड़ा 1 घंटा पहले आना चाहिए था मैडम, पूरा हो गया है, दूसरी बार नहीं है। इंग्लिश में तो सर बोल दिया। दादा एक हिंदी आप क्या सुनना चाहते हैं हिंदी बताइए? हिंदी थे। सर, मेरा सवाल है कि आज जब कोविड को लेकर जो मीटिंग हो रही थी, हाँ, और हाँ। प्रधानमंत्री मोदी ने ये मुद्दा उठाया कि कुछ राज्यों ने टैक्स कम किया है, लेकिन महाराष्ट्र सहित बंगाल में भी अभी तक फ्यूल पर अभी तक टैक्स नहीं कम किया है। मैंने तो अभी पढ़ के सुना ही ना, अभी सुना है कि हर राज्य में 3 किस्म का राज्य है। बंगाल से ऊपर जिसमें कर्नाटक भी है, बंगाल के बराबर या बंगाल से ऊपर जिसमें महाराष्ट्र है, बंगाल के बराबर एक किस्म है, अब बंगाल से थोड़ा कम। आप जो भी जिसी तरफ से भी देखिए 2 रुपया 4 रुपया का फ़र्क, ये 2 रुपया 4 रुपया का फ़र्क मैंने जो आपको अभी भेज सकता हूँ, ये ऐसा एक मुद्दा कि जो प्रधानमंत्री जिसके पास इतनी क्षमता है खुद 10 रुपया कम क्यों नहीं किया, बाकी राज्य को कह रहे हैं कि आप लोग 4 रुपया कम कीजिए, 2 रुपया कम कीजिए, नहीं तो मैं आपसे राजनीति करूंगा। ये तो गलत बात है ना, वो अपने कुर्सी को मर्यादा नहीं देते। ये हम कहना चाहते हैं कि अब दिखाए आपको कि 1 साल में 3 लाख करोड़ तक मुनाफा करते, मैं इसको टैक्स नहीं कहूँगा, इसको मुनाफा ही कहूँगा।
और ये मुनाफा करने से डीजल पर जब टैक्स बढ़ाते, पेट्रोल तो एटलीस्ट मान लीजिए कि हम लोग जो गाड़ी चलाते वो लोग सह लेंगे, लेकिन जब अब डीजल पर भाव बढ़ाते तो वो भाव गिर के सब हमारे जितने कमोडिटीज़ है, मार्केट है, सब पर असर पड़ती। तो ये बिल्कुल, और ये क्यों उन्होंने क्यों करती, ये भी मैंने समझा है कि उनको जो लग्जरीज है, बुलेट ट्रेन, सेंट्रल विस्टा, मोदी भवन, ये थोड़ा बंद करे ना। अब कोरोना है, अब क्राइसिस है, थोड़ा बंद करे। सर लगातार बीजेपी और केंद्र सरकार को घेरा जा रहा है महंगाई के मुद्दे पर। हाँ। महंगाई के मुद्दे पर केंद्र हाँ। सरकार और बीजेपी को घेरा जा रहा है। हाँ। क्या उस मुद्दे को हटाने के लिए, उस मुद्दे से डाइवर्ट करने के लिए, उसको हटाने के, बस और कुछ। हाँ, ये कहा कि मेरा कोई दोष नहीं, सब ये लोग ले रहे हैं। आज हमने जो स्टेटिस्टिक्स आपके सामने दिया ना, उससे पता चलेगा कि किसके कौन किससे कितना मुनाफा बनाते हैं। आप समझ गए, 3 लाख 3.5 लाख करोड़ की बात करें, बंगाल सरकार हर साल में 1.5 लाख तक नहीं पहुंच सकती। देखिए, वो जो आज का जो एजेंडा था उसमें ये नहीं था, मीटिंग दूसरी एजेंडा में था, और आज जो हुआ है वो तो कोई डिस्कशन नहीं है, मीटिंग नहीं था, वो तो एक तरफा उन्होंने, मोदी जी ने बोल दिया डिस्टॉर्टेड फैक्ट्स। और हमारा क्लियर स्टैंड है, ऑनरेबल चीफ मिनिस्टर ऑलरेडी शी हैज सेड, हमारा क्लियर स्टैंड है, या हमारा जो ड्यूज है सेंट्रल गवर्नमेंट से 98,000 करोड़, अगर वो हमको मिल जाए तो अगले 5 बरस बंगाल में पेट्रोल और डीजल के ऊपर कोई टैक्स स्टेट के तरफ से नहीं होगा। ओके, সেটা হচ্ছে যে আজকে আমরা জানি যে জাস্টিস ফর মাইগ্রেন্ট নামে একটি সংগঠন, যারা এ রাজ্য থেকে ভোট পরবর্তী সন্ত্রাস এবং বিভিন্ন আইন শৃঙ্খলাজনিত সমস্যা নিয়ে 108 জনকে নিয়ে রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন। এমনকি 29শে এপ্রিল সেটা যখন মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন তখন তারা ইন্ডিয়া গেটে মিছিল করার কথা রয়েছে। তারা চাইছে যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগবে। কি বলবেন? সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত মঞ্চ। ফলে যদি বিজেপির কোনো শাখা সংগঠন বা অন্ধ তৃণমূল বিরোধী কোনো শাখা সংগঠন কারুর, তারা যদি মুখোশের আড়াল থেকে কোনো ধরনের কাজ করতে চান, তারা এটাকে আগে মানুন যে লকডাউনের সময় সারা দেশে মাথাপিছু আয় কমেছে আর পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় বেড়েছে। এখান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা যদি দেখেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যখন বিভিন্ন বিভাগের পুরস্কার দিচ্ছেন, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, পঞ্চায়েতের আগের দিন পুরস্কার ঘোষণা হলো, 14টা পুরস্কার একসঙ্গে পশ্চিমবঙ্গ।